নমস্কার, শুরু করছি স্টেডিয়াম বুলেটিন পাওয়ার্ড বাই ইউইএম, গুড এডুকেশন গুড জব ইন অ্যাসোসিয়েশন উইথ অ্যাশিওর হোম অ্যাপ্লায়েন্সেস। প্রথমে আপনাদের নিয়ে যাব কোথায়? শ্রীলঙ্কায় যারা অনেকে এখন তো অনেক বেশি বাইরে যাওয়ার চল হয়েছে, অনেকে ট্রাভেল এজেন্সির মাধ্যমে শ্রীলঙ্কায় গেছেন, তারা জানেন যে তাদের মধ্যে যারা ক্রিকেট প্রেমী তারা অনেকে কলম্বো ক্রিকেট মাঠও ঘুরে এসেছেন। তারা জানেন কলম্বো ক্রিকেট মাঠটা ভালো, কিন্তু পিকচার পোস্টকার্ড নয়। শ্রীলঙ্কায় পিকচার পোস্টকার্ড ক্রিকেট মাঠ যদি কাউকে বলতে হয়, যদি আপনি বিদেশে গিয়ে রিল বানাতে হয়, তাহলে সেই মাঠটা হবে গল। মাঠটার পেছনে একটা খুব সুন্দর কেল্লা মতন আছে, একটা খুব কি বলবো, মাঠটা যে দারুণ একটা ঐশ্বর্যশালী তা নয়, কিন্তু আশেপাশের জিনিসগুলো এমন, বাতাবরণটা এমন যে একটা অদ্ভুত রকম লাগে, মনে হয় ক্রিকেট মাঠে কিছুটা আছে, কিছুটা বাইরে আছে। সেই গল ক্রিকেট মাঠে এদিন একটা ব্যক্তিগত ইতিহাস এবং ক্রিকেটের একটা ইতিহাস তৈরি করে ফেললেন স্টিভ স্মিথ এদিন তার 35তম সেঞ্চুরি করলেন। 35তম কথাটা শুনলেই আমাদের মন খারাপ হয়ে যায়, কারণ 35তম সেঞ্চুরি মানে আমাদের ছোটোবেলার হিরো, সবসময় হিরো সুনীল গাভাস্করকে ছাড়িয়ে যাওয়া। 10,000 রানও পূর্ণ করলেন একই দিনে, 9,999 রান করেছিলেন। অস্ট্রেলিয়া থেকে কিছু পাগল ক্রিকেট ফ্যানস আছেন যারা ওই এক রান দেখতে শ্রীলঙ্কা উড়ে গেছেন যে স্টিভ স্মিথ যাতে 10,000 করেন, এবং তারা এক্স হ্যান্ডেলে লিখেওছেন। তো স্টিভ স্মিথ 10,000 করলেন, সেঞ্চুরি করলেন উপরির মধ্যে, এবং তার এখন 10,000-এর যে ক্লাবটা, যেটা গাভাস্কর প্রথম আহমেদাবাদে 1986 সালে করেছিলেন, ইজাজ ফাকির বল কাট করে, সেই এবং করার পর বলেছিলেন যে অনেকেই এভারেস্টে উঠবে, কিন্তু প্রথম আমি উঠলাম। এবং অ্যাকচুয়ালি তাই, ব্যাটিং এভারেস্টে প্রথম উঠেছিলেন সুনীল গাভাস্কর। মানে এখনও মনে আছে যে একটা ম্যাচের পর আহমেদাবাদে একটা কেক কাটা হচ্ছিল, সেখানে কেক কাটতে কাটতে কপিল দেব বারবার বলছিলেন 10,000। আরে গলির ক্রিকেট, পাড়ার ক্রিকেট, মাঠের ক্রিকেট, ক্লাবের ক্রিকেট, কিশোর ক্রিকেট, বয়স্ক ক্রিকেট, ভেটারেন্স ক্রিকেট, সব জড়ো করেও 10,000 রান। একটা লোক 10,000 রান করেছে। আজকে দেখুন 15 জন সেই ক্লাবের সদস্য হয়ে গেছেন, এবং যারা যত বেশি অ্যাভারেজ নিয়ে সেই 15 ক্লাবে পৌঁছেছেন, আমি তাদের ক্রমপর্যায় অনুযায়ী একটু বলছি, একটু শুনুন, তাহলে মনে হবে যে কে কোথায় আছেন, সেই গ্রেটনেসটা আরও পরিষ্কার হবে। 15,000 যারা 10,000 রান এবং তার বেশি করেছেন, সবচেয়ে ভালো অ্যাভারেজ নিয়ে 10,000 পূর্ণ করেছেন রিকি পন্টিং, 58.72। এরপরেই সচিন টেন্ডুলকার, 57.61। তারপরে স্টিভ স্মিথ 56.44। ভাবতে পারেন 56.44 আধুনিক সময়ে, 56 টেস্ট অ্যাভারেজ। এখানে আমি একটু থামিয়ে এই 15টা লিস্টের পরে একটা কথা বলি, যে এখন যারা ফ্যাব ফোর বলা হয় ক্রিকেটে, তাদের মধ্যে স্টিভ স্মিথ রয়েছেন সবার আগে, 56। এই যে বললাম 56-র ওপর অ্যাভারেজ স্টিভ স্মিথের। 2 নম্বরে রয়েছেন কেন উইলিয়ামসন, 54.9। কেন উইলিয়ামসন 54.9। জো রুট 50.9। ফোর্থ নাম কে বাকি থাকলো, তিনি বিরাট কোহলি, অনেক নেমে গেছেন। বিরাট কোহলি 46.9। অর্থাৎ স্টিভ স্মিথের সঙ্গে তার 10 তফাৎ হয়ে গেছে, কেন উইলিয়ামসনের সঙ্গে 8 তফাৎ হয়ে গেছে, জো রুটের সঙ্গে 4 তফাৎ হয়ে গেছে। ক্রিকেট জীবনের প্রায় প্রান্তে চলে এসেছেন বিরাট কোহলি। আপনারা জানেন কালকে থেকে দিল্লি মাঠে তিনি অরুণ জেটলি স্টেডিয়ামে খেলবেন। বিরাট উত্তেজনা সেই ম্যাচ ঘিরে, প্রচুর টেলিভিশনে দেখানো হবে, যেটা এই সময় এই রঞ্জি ম্যাচ দেখানোর কথাই নয়। এবং একটা চারপাশে ঘিরে বিরাট কোহলি ফ্যানরা উত্তেজিত, একটা সোশ্যাল মিডিয়া বাস শুরু হয়ে গেছে। কিন্তু কি জানেন, খেলা ছেড়ে দেওয়ার পর নাই বাস টাস কিচ্ছু থাকে না, এগুলো সব তাৎক্ষণিক। তখন নীরব ভক্তের মতো দাঁড়িয়ে থাকে একমাত্র স্ট্যাটিস্টিক্স। সেই স্ট্যাটিস্টিক্স বলছে স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসনরা বিরাট কোহলিকে ছাড়িয়ে টেস্ট ম্যাচে অনেকটা এগিয়ে গেছেন। এবং মনে রাখবেন, সবসময় ফর্মার প্লেয়াররা বলেন যে এই সময়ে যারা খেলছেন তাদের থেকে অন্তত 7 বা 10 বাদ দিয়ে হিসেব করা উচিত। যদি 7 বা 10 এইসব অ্যাভারেজ থেকে বাদ চলে যায়, তাহলে কিন্তু সেই অ্যাভারেজটা একেবারেই ভালো দেখায় না, অন্তত টেস্ট ক্রিকেটে। সৌরভ রিসেন্টলি বলেছেন বিরাট কোহলি ভারতের সর্বকালের সেরা ওয়ানডে প্লেয়ার, সম্ভবত বিশ্বেরও, কোনো সন্দেহ নেই, এবং কেউ মনে হয় না তার সঙ্গে কোনো আর্গিউ করবেন বলে, সচিনের কথা মনে রেখেও। কিন্তু দিনের শেষে টেস্ট ক্রিকেট হচ্ছে
আপনার সবচেয়ে বড় অভিজ্ঞান। টেস্ট ক্রিকেট হচ্ছে আপনাকে শেষ গান স্যালুটটা টেস্ট ক্রিকেট দেয়, সেটা কিন্তু ওয়ানডে ক্রিকেট দেয় না, টি20ও দেয় না। আর আমি স্টিভ স্মিথ বলতে গিয়ে আটকে গিয়েছিলাম। 3 নম্বরে ছিলেন স্টিভ স্মিথ, 4 নম্বরে হচ্ছে সাঙ্গাকারা 55.96, 5 নম্বরে রাহুল দ্রাবিড় 10,000 রান পূর্ণ করেছেন 55.41 স্ট্যাটস নিয়ে। আমরা রাহুল দ্রাবিড়কে খুব ছোট করে দেখি। রাহুল দ্রাবিড় কোথায় ভাবতে পারছেন? অর্থাৎ প্রথম বিশ্বের 5 জন ক্রিকেটারের মধ্যে একজন যারা 10,000 রান সবচেয়ে বেশি অ্যাভারেজ নিয়ে পূর্ণ করেছেন। এরপরে জ্যাক ক্যালিস 54.42, ইউনুস খান 53.9, ব্রায়ান লারা 52.91, অ্যালান বর্ডার 52.8, সুনীল গাভাস্কর 51.04, জয়বর্ধনে 50.91, চান্ডার পল 50.02, স্টিভ ও 49.66, জো রুট 49.57, অ্যালিস্টার ক্রুক 46.49। সুনীল গাভাস্কর যখন 10,000 পূর্ণ করেন তখন রান ছিল 51.04। কিন্তু মনে রাখবেন গাভাস্কর খেলেছেন সেই আমলে যখন উইকেট ঢাকা দেওয়া থাকতো না, যখন আনকাভার্ড উইকেটে নো বল রুল অন্যরকম ছিল এবং হেলমেট না পরে, সেই সময়ে যখন ফাস্ট বোলিংয়ের সবচেয়ে ভীতিপ্রদ সময়, যখন প্রত্যেকটা টেস্ট টিমে 2 জন বা 3 জন করে ফাস্ট বোলার আছে, সেই সময়ে তিনি 51.4, মানে ভাবতে পারছেন এইটা এখনকার সময়ে হলে যদি সমান প্ল্যাটফর্মে আনতে হয় তাহলে গাভাস্করের সঙ্গে অন্তত 10 যোগ করতে হবে, অথবা এখনকার থেকে 10 বাদ দিতে হবে। এই হচ্ছে সিচুয়েশন। কাজে স্টিভ স্মিথের আজকের যে রানটা, সেঞ্চুরি এবং 10,000, কোথাও মনে হয় বিরাট কোহলির উপর প্রেশার হয়তো আরও বাড়িয়ে দিল কালকে যখন তিনি প্রথম বল খেলতে নামবেন যদি দিল্লি টস জিতে ব্যাট করে। কারণ ক্রমশ প্রতিদ্বন্দ্বীরা এগিয়ে যাচ্ছে। তিনি বিরাট কোহলি সাদা বলের ক্রিকেটে সর্বকালীন সম্রাট, কোনো সন্দেহ নেই। আবার বলছি, তিনি নিজে কিন্তু লাল বলের সম্রাট হতে চান। হাতে পড়ে থাকছে এরপরে চ্যাম্পিয়ন্স ট্রফি সাদা বল, হাতে পড়ে থাকছে ভারতের ইংল্যান্ড সফর, যেখানে অলরেডি ডেভিড লয়েড প্রেডিক্ট করে বসে আছেন যে ইংল্যান্ড পেসাররা তাকে শান্তি দেবে না, কারণ তাকে বারবার করে অফ স্টাম্প এবং তার বাইরে বল করবে। এখন সবাই জেনে গেছে যে তাকে ওই জায়গাটাতে বল করতে হবে। বিরাট কোহলি তিনি কি করছেন? তিনি অলরেডি সঞ্জয় বাঙ্গারের সঙ্গে বসে এর প্রতিষেধক বার করতে নেমে পড়েছেন। এবার আমাদের দেখার যে আপাতত এই স্টিভ স্মিথ বিরাট কোহলিকে আরও কতটা ইন্সপায়ার করেন, অর্থাৎ গলের আজকের ইনিংস বিরাট কোহলিকে আরও কতটা প্রেশার বাড়িয়ে দেয়, নাকি বিরাট কোহলি এটাকে পজিটিভলি নিয়ে নতুন নতুন শৃঙ্গ আরোহণ করতে থাকেন। এবার আসা যাক ইন্ডিয়ান ক্রিকেট টিমে। ইন্ডিয়ান ক্রিকেট টিম নিয়ে কি বলবো বলুন। ইন্ডিয়ান ক্রিকেট টিম সবাই জানেন যে খুব দুঃসময়ের মধ্যে দিয়ে যাচ্ছে, এবং এই যে অস্ট্রেলিয়ানরা যারা ভারতকে হারিয়ে দিল, সে অস্ট্রেলিয়া ভারতের দুঃসময়কে আরও কাছে নিয়ে এসেছে। অস্ট্রেলিয়া যখন গলে শ্রীলঙ্কাকে সংহার করছে, তখন ভারত কি করেছে? কালকে রাত্রিরে আমরা দেখেছি ভারত কি করেছে। ভারত রাজকোটের মাঠে ইংল্যান্ডের কাছে হেরে গেছে। হেরে গিয়ে সিরিজ এখন 1-2। পুনেতে শনিবার দিন ম্যাচ, শুক্রবার দিন অ্যাকচুয়ালি ম্যাচ পুনেতে ইংল্যান্ডের সঙ্গে 4th ওয়ানডে। খুব ইন্টারেস্টিং জায়গায় রয়েছে সিরিজ, কারণ 2-1 ভারত এগিয়ে থাকলেও ইংল্যান্ড যদি পুনেতে 2-2 করে ফেলে, তাহলে কিন্তু ভারত লাস্ট যে টি20 ম্যাচটা হবে মুম্বাইতে মারাত্মক প্রেশারের সামনে থেকে পড়বে। ইংল্যান্ড কিন্তু পেছনে গিয়ে ফেরত এসেছে। মনে রাখতে হবে, প্রথম 3টে ওয়ানডের 3টেতেই ভারত টস জিতে প্রথম ব্যাট করেছে। প্রথম ব্যাট করা মানে কি? মানে এই সময়ে শিশিরের মধ্যে অন্য টিমকে বোলিং করতে হচ্ছে, ডিস্টিংক্ট ডিসঅ্যাডভান্টেজ। এটা টস ভারতকে দিয়েছে। প্রশ্ন হচ্ছে 4th ওয়ানডেতে যদি ভারত টসে না জেতে তাহলে কি হবে? এবং ভারতীয় দলের যে বেশ কিছু সমস্যা, সেগুলো কিন্তু ক্রমশ চোখে পড়ছে। অর্থাৎ টি20 যেটা ভারতকে বিশ্বকাপোত্তর একটা দারুণ একটা সময়ের মধ্যে দিয়ে নিয়ে যাচ্ছিল, এই সময়ের মধ্যে ভারত টি20 হেরেছিল পোস্ট বিশ্বকাপ মাত্র 2টো। এবং মনে হচ্ছিল যে রিয়েল বিশ্বকাপ জয়ী যারা, তারা প্রমাণ করছে কেন তারা বার্বাডোসের মাঠে 29 জন বিশ্বকাপটা জিতেছিল। হ্যাঁ, সেই টিম থেকে অনেকে নেই। বিরাট কোহলি রিটায়ার করেছেন, রোহিত শর্মা টি20 থেকে রিটায়ার করেছেন, রবীন্দ্র জাডেজা চলে গেছেন, ঋষভ পান্ত এই টিমে নেই, কিন্তু যারা আছেন তারা পরপর ম্যাচ জিতিয়ে যাচ্ছেন।
ঠিক এই সময়ে সেই জাংচারে এসে ইংল্যান্ড একটা অদ্ভুত প্রতিদ্বন্দ্বিতার মধ্যে ভারতকে দাঁড় করিয়েছে, যেখানে ফোর্থ ওয়ানডেতে কী হবে হঠাৎ হয়ে গেছে অনিশ্চিত। তিনি সূর্যকুমার যাদব প্রথম দুটো ম্যাচে 0 এবং 12 করার পর, অর্থাৎ ইডেন এবং চেন্নাইতে, এই ম্যাচে আশা করা ছিল রাজকোটে, যেখানে তিনি 51 বলে একটা দুর্ধর্ষ সেঞ্চুরি করেছিলেন শ্রীলঙ্কার সঙ্গে, যে আবার বোধহয় সূর্যোদয় হবে। আমরা স্টেডিয়াম বুলেটিনে সেই আশা প্রকাশ করেছিলাম। কিন্তু সূর্যকুমার যাদবের সেই যে অমাবস্যা চলছে, এখনও চলছে, এবং কোথাও মনে হচ্ছে যে অধিনায়ক রোহিত শর্মার অমাবস্যা আর তার অমাবস্যা এই দুটো যেন মিলে যেতে বসেছে। আর রোহিত শর্মার অবস্থা দেখুন। রোহিত শর্মা বোর্ডের কাছে কমপ্লেন করেছেন যে সুনীল গাভাস্কর কেন তার এগেনস্টে বলছেন লাগাতার। আজ পর্যন্ত ভারতীয় ক্রিকেটে এই ধরনের কোনো কমপ্লেনের ঘটনা নেই। ইয়ান চ্যাপেল সম্পর্কে একজন ক্রিকেটার কমপ্লেন করেছিলেন তার কাছে। ইয়ান চ্যাপেল বলেছিলেন যে আপনার কি আমার কমপ্লেন আমার কমেন্ট্রি শুনতে তোমার ভালো লাগছে না? তখন সেই ক্রিকেটারটি বলেছিল যে একদম ভালো লাগছে না, আপনি বড্ড বেশি বায়াসড। তখন ইয়ান চ্যাপেল বলেছেন রিমোটে একটা ব্ল্যাক বাটন আছে, ওইটা টিপলে রিমোটটা ওটা মিউট হয়ে যাবে, ওটা মিউট করে দেবে, তাহলে তুমি কিছু শুনতে পাবে না। আর তাতেও যদি তোমার মন খারাপ লাগে, ওপরে দেখবে একটা লাল বাটন আছে, ওটা প্রেস করবে, ছবিটাই চলে যাবে। কিন্তু সবাই তো ইয়ান চ্যাপেল নন, গাভাস্কর নিশ্চয়ই রোহিত শর্মাকে বলতে যাবেন না। কিন্তু এটা অভূতপূর্ব, কোনো ইন্ডিয়ান ক্যাপ্টেন কোনো কমেন্টেটরের বিরুদ্ধে সরকারিভাবে বোর্ডের কাছে অভিযোগ আনলেন। এই বলতে বলতে একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে, বিরতিতে যাচ্ছি। বিরতি থেকে ফেরত এসে ভারতের টি-20-র হাল হকিকত নিয়ে আলোচনা করব। কোথাও যাবেন না প্লিজ, সঙ্গে থাকুন। পাওয়ার্ড বাই ইউএম স্টেডিয়াম বুলেটিনে আবার ফেরত এলাম। আপনাদের বলছিলাম রোহিত শর্মা গাভাস্করের বিরুদ্ধে অভিযোগ নিয়ে। আবার বলছি যে যারা প্রথম অংশটা মিস করেছেন, সূর্যকুমার যাদব কি রোহিত শর্মার পথের পথিক হচ্ছেন? 3টে পরপর ম্যাচে রান পেলেন না। এর আগের 11টা ম্যাচে মাত্র 2টো হাফ সেঞ্চুরি করেছেন। সূর্যকুমার যাদবের ওপর কি ক্যাপ্টেন্সি বড্ড বেশি, মুকুটটা বড় বেশি ভারী হয়ে গেছে? তার জায়গায় 3 নম্বরে নেমে তিলক ভার্মা সেঞ্চুরি করে বসে আছেন আগের ম্যাচে। আশা করা হয়েছিল কালকের ম্যাচে তিনি 3 নম্বরে তিলক ভার্মাই নামবেন, কিন্তু সূর্যকুমার যাদব নিজে নামলেন। হয়তো সঞ্জু স্যামসন আউট হয়ে গেছিলেন বলে রাইট লেফট কম্বিনেশনটা রাখার জন্যে। কিন্তু আমরা দেখলাম 3 নম্বরে নেমে তিনি আবার ব্যর্থ। ভারতের ওপর চাপ, গৌতম গম্ভীরের ওপর চাপ, তার সূর্যকুমার যাদবের ওপর সবচেয়ে বেশি চাপ, কারণ তিনি রানই পাচ্ছেন না। বাকি দুটো ওয়ানডেতে ভারতকে টি-20তে মাফ করবেন, বাকি দুটো টি-20তে ভারতকে যে করে হোক জিততেই হবে। কারণ ভারত যদি এই টি-20 সিরিজ হেরে বসে, তাহলে অস্ট্রেলিয়ার পর এটা এসে ভারতীয় ক্রিকেট মহলে মুডটা আরও খারাপ করে দেবে। এবং মনে রাখবেন যে বরুণ চক্রবর্তী ধারাবাহিক ভালো বল করে যাচ্ছেন। অভিষেক শর্মা একটা ম্যাচে দারুণ ব্যাট করেছেন, আরেকটা ম্যাচে তিলক ভার্মা জিতিয়ে দিয়েছেন। দলগতভাবে ভারত কিন্তু এখনও টেস্টেড নয়। দলগতভাবে যে সবাই ভালো খেলছেন, বরঞ্চ অনেকে তো খেলছেনই না। সঞ্জু স্যামসন একেবারে ফর্মে নেই। ফর্মে নেই এর চেয়েও খারাপ, অ্যাকচুয়ালি ফর্মে নেইটা বোধহয় সঞ্জু স্যামসনের পিআর বলবে। আমি তো সঞ্জু স্যামসনের পিআর করি না, আমি কেন বলবো ফর্ম খারাপ? তাকে টেকনিক্যাল সীমাবদ্ধতা দেখিয়ে জোফরা আর্চার বারবার আউট করছেন শর্ট বলের বিরুদ্ধে। এবং অবাক লাগে, রাজস্থান রয়্যালসে তিনি এবং সঞ্জু স্যামসন একই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেন, এত প্র্যাকটিস করেন সঞ্জু স্যামসন জোফরা আর্চারের বলে, তাও কেন সমস্যা হচ্ছে? কিন্তু সমস্যা যে হচ্ছে সেটা দেখা যাচ্ছে। বারবার মনে হচ্ছে যদি ঋষভ পান্ত থাকতেন। সঞ্জু স্যামসন অনেক অবিচার সহ্য করেছেন, কেরল থেকে এসছেন, ক্রিকেট মহল সেখানে ততটা শক্তিশালী নয় ভারতীয় ক্রিকেট বোর্ডে, এবং সবাই আন্ডারডগ তার সঙ্গে থাকে। কিন্তু আন্ডারডগকে তো ভালো খেলতে হবে। আন্ডারডগ যদি ভালো না খেলে, তাহলে আপনি সঙ্গে থাকবেন কি করে? আর সূর্যকুমার যাদবের কথা বলছিলাম, বা টিম ম্যানেজমেন্টের কথা বলছিলাম, যে এক একটা ডিসিশন দেখুন। ধ্রুব জুড়েলকে হঠাৎ করে খেলানো হচ্ছে। আচ্ছা, ধ্রুব জুড়েল কেন খেলেন? ধ্রুব জুড়েলের বাবা সামরিক বাহিনীতে ছিলেন। ধ্রুব জুড়েলের ওয়ার্ক এথিক খুব ভালো। আমি প্রথম একজন সিলেক্টরের মুখে অস্ট্রেলিয়া সিরিজ একেবারে শুরুতে যখন ইন্ডিয়ান টিম ওখানে গেছিল, তখন শুনলাম যে গৌতম গম্ভীরের ধ্রুব জুড়েলকে খুব ভালো লাগছে, ওয়ার্ক এথিক খুব ভালো। কিন্তু ওয়ার্ক এথিক দিয়ে তো শুধু হয় না ভাই, ক্রিকেট মাঠে তো ভালো খেলতে হবে। ধ্রুব জুড়েল নিশ্চয়ই ভালো ক্রিকেটার, কিন্তু একটা টি-20 ম্যাচকে তিনি নিয়ে যেতে পারবেন? আচ্ছা, আমি ধরে নিলাম তিনি নিয়ে যেতে পারবেন। যদি নিয়েই যেতে পারেন, যেখানে তিনি কিপিং করছেন না, যেখানে নিখাত ব্যাটসম্যান হিসেবে তিনি খেলছেন, সেখানে তিনি আগে যাবেন না কেন? 8 নম্বরে কেন লুকোতে হবে? আমি আমার ফেভারিট প্লেয়ারকে ঢোকাবো কি লুকিয়ে?
ওয়াশিংটন সুন্দর যদি ধ্রুব জুড়েলের আগে ব্যাট করতে যান, তাহলে তো প্রশ্ন উঠবে ধ্রুব জুড়েলকে নিলে কেন ভাই? আচ্ছা, মোহাম্মদ শামিকে দেখুন, ইডেন গার্ডেন্সে খেলানো হলো না, যেখানে ইডেন গার্ডেন্সে সবাই জানে যে পেসারদের সহায়ক পিচ। চেন্নাইতে যেখানে উইকেটে ভালো বাউন্স আছে, খেলানো হলো না। কোথায় খেলানো হলো? রাজকোটে। শামি 3 ওভারে 25 রান দিলেন। রাজকোট তো 3 ওভারে 25 রান দেওয়ারই উইকেট মোটামুটি হবে। রাজকোটে কেউ খেলায়? একজন বোলার যিনি চোটাঘাত থেকে ফেরতে আসছেন, এতদিন বাইরে, 2023-এর ফাইনালের পর বাইরে, গোটা ভারত তার দিকে তাকিয়ে আছে। আমি কোথায় তাকে একটা কুশনিং দেব? তা না, সবচেয়ে বড় পরীক্ষার সামনে তাকে প্রথমেই ফেলে দিলাম। এবার মোহাম্মদ শামি হয়তো মেন্টালি খুব টাফ, তিনি হয়তো চ্যালেঞ্জটা ধরে তিনি হয়তো চেষ্টা করেছেন সাধ্য মতো, কিন্তু একটু কি ওয়েট করা যেত না? মুম্বাইতে খেলানো যেত, যেখানে বাউন্স আছে, চেন্নাইতে খেলানো যেত, ইন্ডিয়ান্সে খেলানো যেত। ভারতীয় টিম ম্যানেজমেন্টের ডিসিশনগুলো কিছু মাথামুন্ডু বোঝা যাচ্ছে না। গৌতম গম্ভীর সাদা বলে অনেক বেটার, লাল বলের চেয়ে, মানে তার মগজাস্ত্র কাজ করে অনেক ভালো, আমরা বারবার প্রমাণ পেয়েছি। কিন্তু এই দুটো ডিসিশনের কোনো মানে বোঝা গেল না। এবং যেহেতু এই ডিসিশনগুলো গণ্ডগোল হচ্ছে, এবং যেহেতু গম্ভীরের এই টিম আগের ম্যাচটা হেরে গেছে, যেহেতু গম্ভীরের ক্যাপ্টেন রান পাচ্ছেন না, টিমের ওপর কিন্তু প্রেশার চড়চড় করে বাড়ছে। ভারত যদি পুনে যেতে খুব ভালো, নইলে মুম্বাইতে শেষ ম্যাচে, আবার বলছি, মারাত্মক প্রেশারের সামনে পড়বে। বরুণ চক্রবর্তী দুর্দান্ত বল করছেন, কিন্তু আমাকে এরাপল্লী প্রসন্ন বলছিলেন যে অদ্ভুতভাবে বরুণ চক্রবর্তীর লেগ ব্রেকে কেউ আউট হয় না, আউট হয় তার গুগলিতে। অর্থাৎ বরুণ লেগ স্পিনার, কিন্তু তিনি উইকেটগুলো পান অফ ব্রেকে। খুব ইন্টারেস্টিং। এনিওয়ে, ভারত বলবে যে উইকেট পাওয়া দিয়ে কথা, কিসে কোন ডেলিভারিতে উইকেট আসছে সেটা নয়, সেটা তো সত্যিই তাই। কোন ডেলিভারিতে উইকেট আসছে তো সেটা বিচার্য হওয়া উচিত নয়। আর বরুণ চক্রবর্তী সম্পর্কে আর কি বলবো, আরও অনেক কিছু বলার আছে, কিন্তু একটা ছোট্ট বিরতিতে যাই। এরপরে বরুণের প্রতিদ্বন্দ্বী স্পিনার কীরম বল করছেন সেই আলোচনায় আসবো। কোথাও যাবেন না প্লিজ, সঙ্গে থাকবেন। বরুণ চক্রবর্তীর প্রতিদ্বন্দ্বী স্পিনার কি আদিল রশিদ এমন বল করেছেন কালকে রাত্রিরে যে রবিচন্দ্রন অশ্বিনকে এক্স হ্যান্ডেলে এসে তার প্রশংসা করতে হয়েছে। রবিচন্দ্রন অশ্বিন এক্স হ্যান্ডেলে এসে কোনো স্পিনারের প্রশংসা করছেন, সচরাচর ঘটে না। কিন্তু এমন একটা ম্যাজিক ডেলিভারিতে তিনি তিলক ভার্মাকে আউট করেছেন যে এখনও যে ইংরেজরা সেটা নিয়ে একেবারে উচ্চকিত হয়ে পড়েনি, এটাই অষ্টম আশ্চর্য। আদিল রশিদ একটা সময়ে, আমি জাস্ট ক্যালকুলেট করছিলাম, 8 থেকে 14 ওভারের মধ্যে ভারত মাত্র 28 রান করে। 8 থেকে 14 ওভারে মাত্র 28 রান করে, ম্যাচ সেখানেই নিষ্পত্তি হয়ে যায়। আদিল রশিদ হয়তো একটা উইকেট পেয়েছেন, কিন্তু ভারতীয় ব্যাটিংয়ের মেরুদণ্ডটা তিনি সেই সময় ভেঙে দিয়েছেন। একে তো তিলক ভার্মাকে আউট করেছেন, তারপরে এত ডট বল ব্যাটসম্যানদের খেলতে বাধ্য করেছেন যে 171 চেস করাটাই প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়। 171 বলতে গিয়ে মনে পড়লো যে গায়ানাতে বিশ্বকাপ সেমিফাইনালে, মানে T20 বিশ্বকাপ সেমিফাইনালে ঠিক এই রান করে রোহিত শর্মার ভারত হারিয়েছিল ইংল্যান্ডকে। আজকে 171 গতকাল রাত্রিরে করেছে ইংল্যান্ড, করে জিতে গেল। যে রাজকোটের মাঠে অ্যাভারেজ স্কোর হচ্ছে 189, সেখানে ভারত 171 ক্রস করতে পারল না। তার মূল কারণ আদিল রশিদ, আরেকটা বড় কারণ ব্যাটসম্যানদের ব্যর্থতা। ব্যাটসম্যানরা, আবার বলছি, সঞ্জু স্যামসন ফর্মে নেই, তিনি সূর্যকুমার যাদব ফর্মে নেই। ফর্মে আছেন কে কে না, তিলক ভার্মা, অভিষেক শর্মা আর কিছুটা হার্দিক পান্ডিয়া, 2.5 জন ফর্মে আছেন, বাকি কেউ ফর্মে নেই। ধ্রুব জুড়েল, তাকে তো ব্যাটই করানো হলো না, এত নিচে তিনি নামলেন যে আগে পাঠানো হলো না। ওয়াশিংটন সুন্দর রান পাচ্ছেন না। সবচেয়ে উদ্বেগের বিষয় বোধহয়, যাকে ভারতের ভাইস ক্যাপ্টেন করা হয়েছে, সে অক্ষর প্যাটেল। এই অক্ষর প্যাটেল কিন্তু T20 বিশ্বকাপ সেমিফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ ছিলেন, এবং ফাইনালে তিনি যদি ওই 47টা না করতেন ব্যাটিং বিপর্যয়ের মধ্যে, তাহলে কিন্তু ভারত বিশ্বকাপ জেতেই না। সেই অক্ষর প্যাটেলের দেখা যাচ্ছে 3টে ম্যাচে কোথাও একটা কিছু গণ্ডগোল হয়েছে। অক্ষর প্যাটেলের ঠিকমতো ব্যাট বা বল কোনোটাই যেন সেরকম কাজ করছে না। তিনি কিন্তু ভারতীয় টিমের খুব ইম্পর্ট্যান্ট একজন লোক, আর T20 ক্রিকেটে তিনিই জাডেজা। তো জাডেজা যদি তার যন্ত্র কাজ না করে, তখন টিমের আরও বিপদ। তাই প্রেশার নানাভাবে বাড়ছে। এই প্রেশারটাকে কে সামলে দেবেন সেটা দেখা খুব ইন্টারেস্টিং হবে। আর আরেকটা কথা বলি, যে ভারত যে টস জিতে কালকে প্রথম ব্যাট করলো না, এটাও খুব দুর্বোধ্য। কারণ রাজকোটের মাঠে কিন্তু সেরম শিশির পড়ে না। যে উইকেটে বল পরের দিকে এতটা ঘুরলো, মানে উইকেট
কেউ যদি মোহাম্মদ শামির প্রথম বলটা গিয়ে এখন ইউটিউবে দেখেন, দেখবেন বলটা একদম গড়িয়ে গিয়েছিল। ম্যাচের ফার্স্ট বল, তখনই বোঝা গিয়েছিল যে টিপিক্যাল রাজকোট উইকেট নয়, বল পড়ে ব্যাটে আসছে না। নর্মাল রাজকোট উইকেটকে বেডিং উইকেট বলে, পিকনিক উইকেট বলে, এটা কালকেরটা সেই উইকেট ছিল না। জানি না ভারত এটা করেছিল কিনা, বাট ছিল না। তাই যদি হয়, নর্মাল রাজকোট উইকেট না হয়, তাহলে তো পরে ব্যাট করাটা অসুবিধাজনক। তাহলে সূর্যকুমার যাদব, আপনি টস জিতে প্রথম ব্যাট করলেন না কেন? অবভিয়াসলি আপনার একার সিদ্ধান্ত হতে পারে না, টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। তার মানে কি টিম ম্যানেজমেন্ট উইকেটটা পড়তে ভুল করেছিল? তার মানে তিনটে ভুল: মোহাম্মদ শামিকে খেলানো ভুল, ধ্রুব জুড়েলকে ব্যাট করতে না দেওয়ার আগে ব্যাট করতে না পাঠানোটা ভুল বা নেওয়াটা ভুল, এবং 3 নম্বর হচ্ছে যে টস জিতে শিশির কম পড়বে জেনে, উইকেটের এই অবস্থা জেনেও প্রথম ব্যাট না করা। রিঙ্কু সিং হয়তো খেলবেন আগামীকাল, মানে পরশু, আমি বারবার করে আগামীকাল বলছি, 31 তারিখে ম্যাচ। এবার রিঙ্কু সিংয়ের হঠাৎ নাকি লেগে গেছে, কিসে লাগলো ভাই কেউ জানে না। গাভাস্কার একটা ভালো কথা বলেছেন, এখন এত বেশি চোট হচ্ছে নিয়মিত এই জিম করার জন্যে, জিমে এত বেশি স্ট্রেনিয়াস এক্সারসাইজ এরা করছেন যে কেউ না কেউ চোট পেয়ে যাচ্ছেন। আর খেলাটাও এত বদলে গেছে। আমি অভিষেক শর্মা এডিনান্সের প্র্যাকটিস দেখছিলাম, আমি আর জয়জ্যোতি দাঁড়িয়ে, পুরো খেলাটাই হচ্ছে প্রায় ওই ময়দানের ভাষায় চেত্তা মারা শটের জন্য তৈরি। অর্থাৎ প্রথম থেকেই পুরো ঘুরে যাওয়া এবং প্রত্যেকটা বল অ্যাক্রস খেলা। যখনই আপনি অ্যাক্রস বেশি খেলবেন, পিঠের পেশির ওপরে চাপ পড়বে। পিঠের পেশির ওপর সেই ধরনের ক্রিকেটাররা পাওয়ার লিফটিং করেন, তারা নিজেদের পেশি মজবুত করেন। কিন্তু এটা একটা প্রবলেম। রিঙ্কু সিংয়ের কিন্তু সেসব কিছুই হয়নি, কোনো শট মারতে গিয়েও হয়নি, কিছু না খেলেই চোট লেগে গেল। এটা অদ্ভুত ব্যাপার। এবং ভারতীয় টিমের এই যে টি-20 টিমটা, ভারতের ক্রিকেটের এই দুর্দশায় মনে হচ্ছিল টি-20 টিমটা, এই যে একটা ঘন মেঘের মতো একটা আস্তরণ তৈরি হয়েছে হতাশার, সেই আস্তরণটা এরাই ছাড়াতে পারে, কিন্তু সেই কুয়াশা ছাড়ার কোনো লক্ষণ নেই। এবং পুনাতে যদি কুয়াশা না ছাড়ে, তাহলে কিন্তু ভারতীয় ক্রিকেটের আবার মুম্বাইতে না দুর্যোগ দেখা যায়। কারণ ভারতীয় ক্রিকেট আর কিন্তু সিরিজ হারা অ্যাফোর্ড করতে পারে না। অস্ট্রেলিয়ার সিরিজ হার এত দুঃখ দিয়ে গেছে 1-0 এগিয়ে যাওয়ার পর, যে আবার যদি টি-20তেও 2-0 এগিয়ে গিয়ে সিরিজ হারতে হয়, সেটা কিন্তু খুব মর্মান্তিক হবে। প্রোগ্রামের একদম শেষে চলে এসেছি, খুব দ্রুত একটা কুইজ দিয়ে দিই, আপনাদের অনেকদিন কুইজ দেওয়া হয়নি। সেটা হচ্ছে যে 1989-তে ভারতীয় ক্রিকেট টিম পাকিস্তান সফরে গিয়েছিল, সবার মনে আছে, কারণ ওটাই ছিল সচিন টেন্ডুলকারের ইন্ডিয়ান টিমের প্রথম খেলা। বাঘের ডেরায় গিয়ে বাঘদের খেলা, ওয়াসিম আকরাম, ইমরান খান, ওয়াকার নিউজদের খেলা। ওই সিরিজে ভারতের ক্যাপ্টেন হয়ে গিয়েছিলেন কৃষ্ণমাচারী শ্রীকান্ত, কিন্তু শ্রীকান্তের যাওয়ার কথা ছিল না। কথা হয়েছিল ওই টিমটা যাবে না, অন্য একটা টিমকে ভারত পাঠাবে, কারণ ওই টিমের ক্রিকেটারদের সঙ্গে গণ্ডগোল হচ্ছিল। ওই টিমের ক্রিকেটারদের সঙ্গে গণ্ডগোল হওয়াতে বোর্ড সভাপতি সভাপতি, সচিব যাই হয়ে থাকেন, বোর্ডের মেন মাথা ছিলেন তিনি, জগমোহন ডালমিয়া এবং আইএস বিনরা আর রাজ সিং, সিলেকশন কমিটিতে চেয়ারম্যান। এরা তিনজন মিলে ঠিক করেন যে এই টিম যাবে না, অর্থাৎ শ্রীকান্তের নেতৃত্বে যে টিমটা আমরা তৈরি করেছি তারা যাবে না, অন্য একটা টিম যাবে। সেই টিমের ক্যাপ্টেনের জন্য তাকে ফোন করে তাকে বলে রাখা হয় যে তুমি ক্যাপ্টেন, তুমি টিম নিয়ে পাকিস্তান যাচ্ছ, তৈরি হও। এই ক্রিকেটারটি কে, কাকে বলা হয়েছিল টিম নিয়ে তৈরি থাকতে? কালকে সকাল 8টার মধ্যে, না 8টাটা অবশ্য আমাদের প্রোগ্রামটা এখন দেরিতে টেলিকাস্ট হচ্ছে, আমি 10টা করে দিচ্ছি, কালকে সকাল 10টার মধ্যে আমাদের জানান ওই ক্রিকেটারটি কে, যাকে 89-তে পাকিস্তান সফরে ইন্ডিয়ান টিমের ক্যাপ্টেন্সি করার জন্য বাড়িতে ফোন করে তৈরি থাকতে বলা হয়েছিল। আজকের মতো যাই। পাওয়ার্ড বাই ইউইএম, গুড এডুকেশন, গুড জব, এবং ইন অ্যাসোসিয়েশন উইথ অ্যাশিওর হোম অ্যাপ্লায়েন্সেস। আজকে সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।